আপনি আজকে স্বাধীনতার 56 বছর পরে এসেও যখন তাদের নাতি পতিদেরকে 56%-এর জায়গায় 30% কোটা দিয়ে দিবেন, তাহলে কি আপনার মনে হয় ওই যে 1971 সালের মূল মুক্তিযুদ্ধের যে স্পিরিট চেতনা, যে একটি বৈষম্য মানে হীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের বাপ দাদারা যুদ্ধ করেছিল, সেই বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হতে যাচ্ছে? আজকে যারা মুক্তিযোদ্ধার নাতি পতি কোটা দাবি করছে, কোটা সুবিধা ভোগ করার জন্য উদ্গ্রীব, এরা পরিষ্কারভাবে পাকিস্তানিদের আচরণ মতো আচরণ করছে এবং পাকিস্তানিদের কায়দায় এই দেশটাকে লুটপাট করার একটা মহোৎসবে নেমেছে। ওই সময় আমাদের সাথে যখন ওবায়দুল কাদের সাহেব প্রথম মিটিংটা করলেন, আমরা ওবায়দুল কাদেরকে পরিষ্কারভাবে বললাম যে যারা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং যারা বেঁচে রয়েছেন তাদেরকে আপনারা প্রয়োজনে 2 থেকে 5 লক্ষ টাকা করে মাসিক ভাতা দেন, কোনো আপত্তি নেই। তাদের জন্য স্পেশাল গাড়ির বরাদ্দ করেন, তাদেরকে বাড়ি করে দেন, কোনো আপত্তি নেই। তারপরেও আমরা সর্বশেষ অনেক আলোচনা সমালোচনার পরে একটা জায়গা আসলাম যে তাদের ছেলেদের পর্যন্ত, অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানদের পর্যন্ত আমরা কোটার একটা অংশ মেনে নিতে পারি, যে তাদের জন্য যতটুকু প্রয়োজন হয়তো হতে পারে সেটা 2%, 3%, হোয়াট এভার, সেটা 5% পর্যন্ত হতে পারে, যে মুক্তিযোদ্ধার সন্তান এরপরে অর্থাৎ তাদের নাতি পতিদের জায়গায় এক বিন্দু পরিমাণ কোটা পাওয়ার কোনো যোগ্যতা তাদের নেই, অধিকার নেই, সুযোগ নেই। তো যাই হোক, আমাদের এখানে ওহিদুল, যারা মুক্তিযোদ্ধার পক্ষে তিনি এখানে প্রতিনিধিত্ব করছেন, তিনি বেশ কয়েকটি যুক্তি আসলে খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। ওনাকে ধন্যবাদ জানাই। ওহিদুল সাহেব প্রথম যে যুক্তিটি দেখিয়েছেন সেটি হচ্ছে একটি ছবি দেখিয়ে তিনি আসলে বাংলাদেশে ইকুইটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তারা সেই ইকুইটি ব্যবস্থার আলোকেই বর্তমান যে 30% মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য কোটা, এটাকে তারই একটা অংশ হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। তো যাই হোক, ওনার এই ছবিটা দেখে আমার খুব হাসি পাইলো, তো অনেকেই আপনারা দেখেছেন। প্রথমত 1971 সালে মুক্তিযুদ্ধ যেটি হয়েছিল, দীর্ঘ একটি 9 মাসের রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামের মূল স্পিরিট, মূল যে চেতনা, সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী লড়াই কিংবা বৈষম্য বিরোধী যুদ্ধ। অর্থাৎ 1971 সালের পূর্বে দীর্ঘ 24টি বছর পাকিস্তান প্রত্যেকটি পদে পদে স্তরে স্তরে আমাদের সাথে বৈষম্য করেছে, ডিসক্রাইমিনেশন করেছে। অর্থাৎ আমরা পাকিস্তানের কাছ থেকে মানে যথাযথ মূল্যায়ন পাই নাই, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। বিধায় 1971 সালে যুদ্ধটি হয়েছিল এবং আমরা দেশটা স্বাধীন করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে 1971 সালে যুদ্ধ করে যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করলো, যুদ্ধ করলো, দেশটাকে স্বাধীন করলো, আজকে তাদের উত্তরসূরিরা এসে আবার পাকিস্তানের মতো আচরণ করছে। তারা সেই পাকিস্তানের মতো আবার সেইখানে কোটা ব্যবস্থা চালু করে পাকিস্তান যেভাবে বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের রক্ত চুষে জোকের মতো খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল, ঠিক একই কায়দায় আজকে সেই মুক্তিযুদ্ধের উত্তরাধিকার বলে দাবিকৃত তাদের নাতিপতিরা পাকিস্তানের মতো তারা সেই সুযোগ সুবিধা ভোগ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা আঙ্গুল ফুলে ইতিমধ্যেই কলা গাছ হওয়া শুরু হয়েছে। আমরা এখানেই মূল আপত্তিটা জানিয়েছিলাম। এখন আসুন, এই যে বাংলাদেশে বিদ্যমান 56% কিংবা 55%, হোয়াট এভার, যত পার্সেন্টই হোক, সেটা তো মেধার চাইতে কোটার পরিমাণটা বেশি। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশে আপনি দেখাতে পারবেন না যেখানে মেধার চাইতে কোটার শতাংশ কিংবা আপনার রেশিওটা বেশি, কোনো দেশে দেখাতে পারবেন না। ইভেন ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল, মায়ানমার, হোয়াট এভার, আপনার আমাদের আপনার একটু ইন্টারাপ্ট করি। ভারতে প্লিজ হচ্ছে আপনার ইন্টারাপ্ট আগে করবেন না। আপনি 49 দশমিক আপনি লিখে রাখেন, 5 পয়েন্ট ছিল ব্রাদার, এবং হচ্ছে লিখে 59 রাখেন, দশমিক ফাইভ লিখে পয়েন্ট রাখেন, এখন। পরে প্রশ্ন করিয়েন, ঠিক আছে। ইন্টারাপ্ট করিয়েন, লিখে রাখেন। হ্যাঁ, কোন দেশেই মেধার চাইতে কোটার রেশিওটা বেশি নেই। এখন আমাদের মূল যে প্রশ্নটি, হ্যাঁ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা মূল স্ট্রিট কিংবা মেইন স্ট্রিম কিংবা মূল স্রোতে নিয়ে আসতে চাই, এটি প্রত্যেকটা দেশেই করে। পিছিয়ে হুম। পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসার জন্য তারা কোটা ব্যবস্থা চালু করে। তো আমরাও সেটা চাই। এখন মূল যে আমাদের কোয়েশ্চেনটা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা, এটা হচ্ছে মূল প্রশ্ন। এই উত্তর একদম খুব সহজ। এখানে আমরা যদি এখন খুব সহজভাবে তাকাই, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতে পারে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, কিংবা বিভিন্ন জেলা, বিশেষ করে অনুন্নত যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ অভাবগ্রস্ত জেলা, বাংলাদেশের গরিব জেলা, বিশেষ করে আপনার নীলফামারী, আপনার গাইবান্ধা, কুড়িগ্রাম, হোয়াট এভার, এই লাইনের যে জেলাগুলো, এগুলোকে আমরা তুলে নিয়ে আসতে চাইলে এখানে আমরা কোটা ব্যবস্থা চালু করতে পারি, অর্থাৎ জেলা কোটা। তো এই সামগ্রিক ব্যবস্থায় আমরা 2018 সালে অনেক ক্যালকুলেশন করেছি, গবেষণা করেছি। বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, তৎকালীন বর্তমান প্রয়াত ডক্টর আফগর আলী খান স্যার, তার সাথেও আমরা মিটিং করেছি, বসেছি, এবং আমরা বাংলাদেশের যারা এক কথায় মাথা ছিলেন তৎকালীন সময়ে, তাদের পরামর্শ করেছি, মিটিং করেছি। তাদের পরামর্শ নিয়ে আমরা দেখলাম যে 56% থেকে কমিয়ে এই কোটাটাকে 10%-এ নিয়ে আসতে হবে, একটা যৌক্তিক একটা জায়গায় নিয়ে আসতে হবে। আমরা কিন্তু সেই আবেদন প্রস্তাব, সেই দাবি মানে 2018 সালে জানিয়েছিলাম। এখন আমাদের দুঃখজনক হলে সত্য, এই যে জনাব ওহিদুল সাহেবরা আন্দোলন করছে 30% মুক্তিযোদ্ধা কোটার পক্ষে। তারা আজ পর্যন্ত শাহবাগে দাঁড়িয়ে বলল না যে আমাদের ওই প্রতিবন্ধীদের জন্য কোটা লাগবে, আমাদের নারীদের জন্য কোটা দরকার, আমাদের ওই 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 পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য কোটা দরকার। অর্থাৎ
সবার জন্য কোটা দরকার, এরা কিন্তু তারা বোল্ডলি বলে না। তারা বোল্ডলি কি বলে, যে আমাদের 56% কোটার জায়গায় আমাদের 30% রিজার্ভ, যেটা এটা আমাদের লাগবেই, বাকিটা যা হবে হোক। এটা নিয়ে তাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। এখন আসেন, এই যে মুক্তিযুদ্ধের কথা আমরা বারবার বলছি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, আমাদের জনাব রিপন সাহেব, তিনি একজন সোশ্যাল মিডিয়ায় ভালো যুক্তিতর্ক উপস্থাপন করে কথা বলেন। তিনি বললেন 1971 সালে যারা শহীদ হয়েছেন, যুদ্ধ করেছেন, তাদের জন্য দেশ পেয়েছি, আমরা করতে পারছি, ভালো, আলহামদুলিল্লাহ ভাই, তারা আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, তার জন্য তাদেরকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। এবং এর বিষয়ে আমাদের প্রশ্নে আমি বলেছিলাম প্রধানমন্ত্রীকে, ওই সময় আমাদের সাথে যখন ওবায়দুল কাদের সাহেব প্রথম মিটিংটা করলেন, আমরা ওবায়দুল কাদেরকে পরিষ্কার ভাবে বললাম যে যারা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং যারা বেঁচে রয়েছেন, তাদেরকে আপনারা প্রয়োজনে 2 থেকে 5 লক্ষ টাকা করে মাসিক ভাতা দেন, কোনো আপত্তি নেই। তাদের জন্য স্পেশাল গাড়ির বরাদ্দ করেন, তাদেরকে বাড়ি করে দেন, কোনো আপত্তি নেই। তারপরেও আমরা সর্বশেষ অনেক আলোচনা সমালোচনার পরে একটা জায়গা আসলাম যে তাদের ছেলেদের পর্যন্ত, অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানদের পর্যন্ত আমরা কোটার একটা অংশ মেনে নিতে পারি, যে তাদের জন্য যতটুকু প্রয়োজন হয়তো হতে পারে সেটা 2%, 3%, হোয়াট এভার, সেটা 5% পর্যন্ত হতে পারে, যে মুক্তিযোদ্ধার সন্তান। এরপরে অর্থাৎ তাদের নাতি পতিদের জায়গায় এক বিন্দু পরিমাণ কোটা পাওয়ার কোনো যোগ্যতা তাদের নেই, অধিকার নেই, সুযোগ নেই। এটা পুরোপুরি পাকিস্তানিদের মতো আচরণ। আজকে যারা মুক্তিযোদ্ধার নাতি পতি কোটা দাবি করছে, কোটা সুবিধা ভোগ করার জন্য উদ্গ্রীব, এটা পরিষ্কার ভাবে পাকিস্তানিদের মতো আচরণ করছে এবং পাকিস্তানিদের কায়দায় এই দেশটাকে লুটপাট করার একটা মহোৎসবে নেমেছে। কিন্তু কিন্তু এখানে একটা বড় বড় যুক্তি দাঁড় করিয়েছে প্লিজ জনাব ইন্টারাপ্ট করবেন না, আমি একটু একটু আমার শেষ করে এই জায়গাটা যতটুকু বলতে সময় হবে কয়েকটা বিষয়ে আপনি তুলে ধরতে আপনি চাই। আপনি এই জায়গাটা আচ্ছা এই আমি জায়গাটা বলি যে দেখেন আমি শেষ করি, প্লিজ। জনাব তুষার আমার আমি আপনার আমি প্রশ্ন আমি করছি। আমি পয়েন্ট নিব, প্রশ্ন নিব। জনাব ফারুক হাসান, আপনি কি মনে করেন কিনা যে আপনি যেটা বলছেন যে আমাদের যারা মুক্তিযুদ্ধ অবদান করে রেখেছে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিত, সেই সম্মানের জন্য কিন্তু 1972 সংবিধানেও কিন্তু আপনার মোটামুটি মুক্তিযুদ্ধদের সন্তানদের জন্য একটা বরাদ্দের জন্য রাখা হয়েছে। একমত, একমত। সেই জায়গাটাকে বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে, যারা বলতেছেন তুষার বলছে, যে কারণে এখনো পর্যন্ত নাতি পর্যন্ত টানতে হচ্ছে। যদি বাস্তবায়ন করা হতো তাহলে নাতি পর্যন্ত টানতে হতো না। এই যুক্তিতে আপনি কি বলবেন, ছোট্ট করে বলবেন একবার। এই যে জায়গাটা, মানে আমরা এই যে আজকে প্রশ্নটা তুলছি যে তাদেরকে টেনে আনার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে একটি মানে ইকুইটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদেরকে কোটা সুবিধাটা দেওয়া দরকার। অর্থাৎ আপনি আজকে স্বাধীনতার 56 বছর পরে এসেও যখন তাদের নাতি পতিদেরকে 56%-এর জায়গায় 30% কোটা দিয়ে দিবেন, ধরে নিলাম 100%-এর মধ্যে 30টা তারা নিয়ে গেল, থাকলো 70টা। তাহলে এই যে 70টার জন্য আপনার 19 কোটি জনগণ আর ওই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের নাতিপতি হয়তো এখন কত আছে আমি সংখ্যাটা ঠিক জানি না, তাদের জন্য আপনার 30%। তাহলে কি আপনার মনে হয় ওই যে 1971 সালের মূল মুক্তিযুদ্ধের যে স্পিরিট, চেতনা, যে একটি বৈষম্য মানে হীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের বাপ দাদারা যুদ্ধ করেছিল, সেই বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হতে যাচ্ছে বা প্রতিষ্ঠা হবে বলে আপনি মনে করেন? আপনি বলেন যে তাদের নাতিপতিদের বর্তমানে কি 30% দেশের কোটা আপনি দিয়ে দিলেন, জনসংখ্যা কি 19 কোটি 100টার আছে? মধ্যে ফারুক ভাই এটা 30টা? বলেন প্লিজ আপনি। প্লিজ আপনি আপনি যে পরে বললেন প্রশ্ন যে করিয়েন 19 কোটি ব্রাদার, মানুষের জন্য, আমি প্রশ্ন নিব আপনার, 19 কোটি এখন না এখন না, মানুষের জন্য শেষে নিব। আপনার 19 কোটি আচ্ছা মানুষ এটা আছে নাকি দেশে? কোনোভাবেই বর্তমান একটা জনসংখ্যা কত? ইকুইটির ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সব কোনো গুজব সমাধান ছড়ান হতে পারে না। 2028 সালের এটা মতো। কোনোভাবেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো উদ্যোগ হতে পারে না, সমাধান হতে পারে না। বরং এটা একটি বড় ধরনের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার একটা উদ্যোগ তারা বাস্তবায়ন করছে এই একদম মুক্তিযোদ্ধাদের একদম নাতি স্পষ্ট। পতিদের নামে কোটা দিয়ে।